নমস্কার। অনেকদিন পর আজ তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক হলো। এখন তৃণমূল পশ্চিমবঙ্গের শাসক দল স্বাভাবিকভাবেই বিপুল সংখ্যক মানুষের এবং তৃণমূল কর্মীদের আগ্রহ থাকবে জানার যে এই ওয়ার্কিং কমিটির বৈঠকে কি হলো। সাধারণত এ ধরনের রাজনৈতিক দলে ওয়ার্কিং কমিটির বৈঠকের মধ্যে যে আলোচনা হয় আর বাইরে যে ঘোষণা করা হয় তার মধ্যে একটা ফারাক থাকে। মানে বৈঠকের মধ্যে যে আলোচনা হয় তার সবটা বাইরে ঘোষণা করা হয় না, আবার বাইরে যে সিদ্ধান্তগুলো ঘোষণা করা হয় সেই সিদ্ধান্তগুলো আপাত দর্শনে কিছুটা সাদামাটা দেখতে লাগলেও বহু সময় দেখা যায় তার ভেতরে অনেক স্তর রয়েছে যেগুলো সাদা চোখে দেখা যায় না। এখন প্রশ্ন হলো যে আজকের বৈঠকে কি সিদ্ধান্ত হলো। আজকের বৈঠকে দু ধরনের সিদ্ধান্ত হয়েছে, দুটি মূলত। এক, তৃণমূলের 3টি স্তরে শৃঙ্খলা রক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আর দুই, তৃণমূলের যে ওয়ার্কিং কমিটি রয়েছে, জাতীয় ওয়ার্কিং কমিটি, সেই ওয়ার্কিং কমিটিতে নতুন 5 জন প্রবীণ সদস্যকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই 5 জন প্রবীণ সদস্য হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, জাভেদ আহমেদ খান, মানস ভূঁইয়া এবং বিধানসভা স্পিকার তথা বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। এই 5 জনকে ওয়ার্কিং কমিটিতে নেওয়া হয়েছে। আমরা এই যে ওয়ার্কিং কমিটিতে প্রবীণ সদস্যদের নেওয়া, এটা নিয়ে আমি পরে আলোচনা করছি। তার আগে একটু লঘুতর বিষয়ে আলোচনা করছি। লঘুতর বিষয়টা হচ্ছে শৃঙ্খলা রক্ষা কমিটি। কেন এই শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা হলো? তার কারণ আমরা দেখছি যে লোকসভা ভোটের পর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি অনেকটা প্রায় তৃণমূলের জন্য একচ্ছত্র হয়ে গেছে। মানে সেখানে বিরোধীরা খুব দুর্বল দেখাচ্ছে। সিপিআই কংগ্রেসের তো খুবই মাজা ভাঙা অবস্থা, আর বিজেপিও একটা ডিমোরালাইজড ফোর্স হয়ে গেছে। কারণ লোকসভা ভোটে তাদের আসন সংখ্যা 18 থেকে কমে 12 হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে বিজেপি শিবিরটাই কেমন একটা দিশেহারা ছত্রভঙ্গ। সেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারী, এই যে পুরো বিভিন্ন অক্ষর রয়েছে তাদের মধ্যে কোনো তালমিল নেই। পুরো একটা ঘাটা একটা ব্যাপার দেখা যাচ্ছে। তো এই সার্বিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে তৃণমূল অনেকটাই একচ্ছত্র। যখন রাজনীতিতে এই ধরনের পরিবেশ তৈরি হয় তখন দেখা যায় যে শাসক দলের নেতারা নিজেদের মধ্যে ঝগড়ায় ব্যস্ত হয়ে পড়ে। এখন তৃণমূলেও এই ধরনের একখানা সিমটমস দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতারা পরস্পরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত। কখনো মদন মিত্র বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বলছেন, কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের সঙ্গে সম্পর্কে বলছেন। এই ধরনের একটা চাপানুতো কন্টিনিউয়াসলি পার্টির মধ্যে লেগেই রয়েছে। এবং আমরা আরজি কর কাণ্ডের সময় দেখলাম যে তৃণমূলের রাজ্যসভার সদস্য সুখেন্দু শেখর রায়, তিনি তো পার্টির সমালোচনা করতে শুরু করলেন। তিনি দাবি করলেন যে কলকাতার পুলিশ কমিশনারকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করা উচিত। তো এই যে একটা যে ছত্রভঙ্গ অবস্থা, এইখানে কিন্তু একটা শক্ত হাতে শৃঙ্খলা রক্ষার দরকার। এবং এই যে উপনির্বাচন, শনিবারের যে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হলো, 6-0 হয়ে গেল পশ্চিমবঙ্গে। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে তৃণমূল 6-0 হয়ে গেল তা নয়, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে আমরা যে রেজাল্ট দেখলাম যে মহারাষ্ট্রে মানে ভয়ানক বিপর্যয়ের মুখোমুখি হলো কংগ্রেস। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু ন্যাশনাল যে পলিটিক্স, সেখানে তৃণমূলের যে স্থান এবং ওজন তার অনেকটা বাড়িয়ে দিয়েছে। তার দুটো কারণ আছে। এক, লোকসভা ভোটের পর থেকে আমরা দেখছিলাম যে কংগ্রেস একা অনেকটাই চলার চেষ্টা করছে, তার কারণ কংগ্রেসের সিট বেড়েছে, কংগ্রেস অনেক বেশি রেজুভিনেটেড ফোর্স হয়ে উঠেছে। তার ফলে যে আঞ্চলিক দলগুলো, বিরোধী আঞ্চলিক দলগুলো, তাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে চলা, সেই জায়গায় একটা খামতি দেখতে পাচ্ছিলাম। তো মহারাষ্ট্রে যে ভোটটা হলো, যে ভোটের ফলাফল, তাতে আবার কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে। তার ফলে কংগ্রেসকে ফের তৃণমূলের মতন একটা পার্টির মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। তার কারণ তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে 3rd লার্জেস্ট পার্টি, 29 জন লোকসভায় সাংসদ রয়েছে। তারপরে এই যে পরিস্থিতি তৈরি হলো, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ফার্দার ইম্পেটাস দিয়েছে। ঠিক একইভাবে উপনির্বাচনে যে 6-0 হলো, এটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ফার্দার ইম্পেটাস দিয়েছে। সাধারণত আমরা পলিটিক্সে দেখি, যখন কোনো শাসক দল বা শাসক দলের নেতা বা নেত্রী এরকম ইম্পেটাস পান, তখন তার কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বেড়ে যায়। কারণ তখন তো তিনি আরো অনেক স্ট্রেংথেন হয়ে গেলেন, তখন তার কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যায়। তার ফলে এই যে তৃণমূলের যে মধ্যে একটা শৃঙ্খলার অভাব, ঠিক আছে, সেইটা যে কড়া হাতে দমনের যে একটা দরকার,
সেটা কিন্তু আজকে একটা মেসেজ তিনি দিয়েছেন। এবং তাতে কি হয়েছে না, সংসদ বা দিল্লি স্তরে, সংসদের স্তরে একটা কমিটি তৈরি হয়েছে, একটা বিধানসভা স্তরে কমিটি তৈরি হয়েছে যে বিধায়করা যাতে শৃঙ্খলা মেনে চলে, আর একটা পার্টি স্তরে কমিটি তৈরি হয়েছে যে কমিটিতে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে। তো এরকম তিনটে কমিটি তৈরি হয়েছে। এখন ইন্টারেস্টিং হচ্ছে যে এই ওয়ার্কিং কমিটিতে 6 জন প্রবীণ সদস্যকে নেওয়া। এখন এইটাকে লোকজন দুভাবে দেখতে শুরু করেছে। তৃণমূলের যে প্রবীণ অংশ তাদের মধ্যে অনেকে এভাবে দেখতে শুরু করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যে বৃদ্ধতন্ত্র, তৃণমূলের বৃদ্ধতন্ত্রের অবসান ঘটিয়ে একটা নবীন টিম তৈরি করতে যাচ্ছেন এবং একটা ধারণা তৈরি হয়েছে যে প্রবীণদের অনেকেরই পদ যাবে, তাদের ডানাছাটা হতে পারে, ঠিক সেরকম একটা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় 6 জন প্রবীণ নেতা নেত্রীকে ওয়ার্কিং কমিটিতে ঢোকালেন। তার মানে, এবং যারা একদম একদম মমতা লয়ালিস্ট বলে যারা পরিচিত তাদেরকে ঢোকালেন, তার মানে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রবীণদের অনেক বেশি গুরুত্ব দিতে চাইছেন। এবং কেউ কেউ এটা মনে করছে যে এটাতে বোধ হয় অভিষেককে কিছুটা কোণঠাসা করা হলো বা অভিষেককে কিছুটা চেপে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার যে অথরিটি অর্গানাইজেশন এবং গভর্নমেন্টে, তার যে অথরিটি রিইনস্টেট করলেন। কারণ একটা তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্থান, তিনি সরকারে যোগ দেবেন কিনা, দিলে কবে যোগ দেবেন। এই কুণাল ঘোষ বা নারায়ণ গোস্বামীর মতো নেতারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পরে অভিষেকই তিনি মুখ্যমন্ত্রী হবেন, ভবিষ্যতের মুখ্যমন্ত্রী। এই যে ট্রান্সফার পাওয়ার পশ্চিমবঙ্গে, এইটা নিয়ে যে একটা জল্পনা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে অনেকে মনে করছেন যে 6 জন প্রবীণ সদস্যকে ওয়ার্কিং কমিটিতে আনা মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বৃত্তটাকে অনেক বেশি স্ট্রেনথেন করে ফেললেন তার লয়ালিস্টদের দিয়ে, যাতে করে এবং এটা একটা মেসেজ টু অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইটা একটা থিওরি, এটা একাংশ মনে করছে। কিন্তু মুদ্রার একটা অপর পিঠ রয়েছে। সেই অপর পিঠটা হলো, অনেকের কাছে মনে হচ্ছে যে অভিষেকের বন্দ্যোপাধ্যায় যে উত্থান, তিনি যে ক্রমশ পার্টির একটা নিয়ন্ত্রণ নিয়ে ফেলছেন, পার্টিকে যেভাবে তিনি সাজাচ্ছেন এবং কার্যকরী ভাবে সাজিয়েছেন, তা তো লোকসভা ভোটে ফলাফলে প্রমাণিত হয়েছে যে অর্গানাইজেশন অনেক এফেক্টিভলি কাজ করেছে। এখন তারা মনে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অর্গানাইজেশন চেঞ্জগুলো করবে, সেটা নিয়ে যে প্রবীণদের মধ্যে যে একটা আশঙ্কা বা একটা যে আতঙ্ক রয়েছে, সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অনেকটা অ্যাড্রেস করে দিলেন। মানে 5 জন প্রবীণকে ওয়ার্কিং কমিটিতে নিয়ে নিলেন, কিছু প্রবীণকে শৃঙ্খলা রক্ষার জন্য কমিটিতে স্থান দিলেন, দিয়ে এবার অভিষেকের হাতে খোলা ছাড় দিয়ে দিলেন যে নাও এবার তুমি যা চেঞ্জ করার করো। অর্থাৎ এই যে অভিষেক যে জেলা স্তরের সংগঠনে বা রাজ্য স্তরের সংগঠনে বদল করবেন, তার আগে প্রবীণদের একটা কনফিডেন্সে রাখা 26-এর ভোটের আগে যে তোমাদের বিপন্ন বোধ করার কোনো কারণ নেই, তোমরা থাকলে না, এখন অভিষেককে খোলা হাত দিয়ে দেওয়া, এবার তুমি অর্গানাইজেশন যে রিশাফেল করা বা যা চেঞ্জেস করা এফেক্টিভলি, সেটা এবার যেমন ইচ্ছা তেমন করো। তারপরে এই যে আজকে ওয়ার্কিং কমিটির বৈঠকে যে 5 জন সদস্যকে নেওয়া, এই নেওয়াটাকে নিয়ে 2 ধরনের বার্তা গেছে বলে মনে করা হচ্ছে। যে যার যেটা স্যুট করে, প্রবীণরা হয়তো মনে করছেন যে এটাতে বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা চাপে রাখলেন এবং বললেন যে না, তুমি যে ড্রাস্টিক এবং র্যাডিক্যাল রদবদলের কথা বলছো সেটাকে আপাতত হোল্ড করো। কারণ প্রবীণদের তিনি নিয়ে অনেক বেশি টিমটাকে কনসলিডেট করলেন। আবার এর উল্টো একটা ভাবনা হচ্ছে যে প্রবীণদের নিয়ে মোটামুটি বার্তা দিয়ে দিলেন যে প্রবীণরা তো আছে, এবার অভিষেক যা যা চেঞ্জ করার করুন, অভিষেকের হাতে খোলা হাত দিয়ে দিল এবং অভিষেক কামিং ডেজে অর্গানাইজেশন চেঞ্জেস করবে। তো সেইটা কিভাবে আনফোল্ড করবে, এটা তো আজকের মিটিং এবং মিটিং এর পরে সিদ্ধান্ত ঘোষণা, সেটা কিভাবে আনফোল্ড করবে সেটার দিকে আমাদের নজর থাকবে। তার কারণ হচ্ছে যে তৃণমূলের রদবদল যে একটা বড়ভাবে হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ 26-এর বিধানসভা ভোট আসছে, তার আগে আজ তৃণমূলের জন্য পরিস্থিতি যতটাই অনুকূল দেখাক না কেন, কিছু ক্ষেত্রে অর্গানাইজেশনাল রিশাফেল দরকার বলেই পার্টির উপরতলা মনে করে। কারণ এই সাম্প্রতিককালে আরজিকর কাণ্ডেও দেখা গেছে যে এফেক্টিভলি
এই পরিস্থিতিটাকে কমব্যাট করার জন্য যে ধরনের লিডারশিপ দরকার নিচু তলায় বা মাঝারি স্তরে, সেখানে ঘাটতি রয়েছে। যুব সংগঠনকে অতটা অ্যাক্টিভ দেখা যায়নি, অতটা ন্যারেটিভ তৈরি করাতে অতটা পারদর্শী দেখা যায়নি। ছাত্র সংগঠনের পারফরমেন্স নিয়ে পার্টির মধ্যেই অসন্তোষ রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো খোলাখুলি বলেছেন যে টিনাঙ্কুর বন্দ্যোপাধ্যায়কে কে ছাত্র পরিষদের সভাপতি করেছেন, তার মাথায় হাত রয়েছে। তার ফলে এই যে লুপহোলস গুলো আছে বা জেলা স্তরের সংগঠনে অনেক ব্যর্থতার জায়গা আছে। উত্তরবঙ্গে রয়েছে, দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় সাংগঠনিক রদবদল অপরিহার্য। তো এইগুলো তো হবেই, এগুলো নিয়ে কোনো সংশয় নেই। এবং এই যে নভেম্বর এন্ড প্রায় হয়ে গেল, নভেম্বরের শেষ, নভেম্বর থেকে জানুয়ারির মাঝখানে এই রদবদলগুলো বিভিন্ন স্তরে ধাপে ধাপে হবে। তো আজকের যে ওয়ার্কিং কমিটির মিটিং হলো, সেটা একটা তার প্রিকারসার বলা যেতে পারে, তাতে একটা ভিত তৈরি হলো। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত যে দু ধরনের মেসেজ গেছে বলে আমি বলছি, সেটা যাই যাক না কেন, অন্তত প্রবীণদের এই কনফিডেন্সটা দিলে যে না, আপাতত তোমরা আছো, ফলে তোমাদের বিপন্ন বোধ করার কোনো কারণ নেই, পার্টি তোমাদের সঙ্গে নিয়েই চলবে, সুতরাং তোমরা কনফিডেন্সের সঙ্গে পার্টির কাজটা করো। আজ এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।